জি 24 ঘন্টায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের স্টুডিও থেকে আমি শুভস আছি আপনাদের সঙ্গে। আর আজ 5টার পাঞ্চ, আমি শুভস আছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে প্রথমে আলাপ করি স্টুডিওতে এই মুহূর্তে যারা যারা রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি দীপঙ্কর সরকার এবং কংগ্রেসের অরিন্দম গোস্বামী। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফের রয়েছেন, পেশদারদের সঙ্গে বৈঠক রয়েছে। সরকারি উদ্যোগে আয়োজিত ইফতারে সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী। আমি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা ধরেই দীপঙ্করদার কাছে যাব। দীপঙ্করদা, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে বক্তব্য রাখছিলেন বা একটা ভ্যালিড প্রশ্ন তুলেছেন তিনি। মন্দিরে গেলে কথা ওঠে না, গির্জায় গেলে কথা ওঠে না, ইফতারে গেলেই কেন এই ধরনের কথাবার্তা ওঠে? যে মেরুকরণ, সম্প্রদায়ের তাস, এই ধরনের কথাবার্তা কেন উঠবে? দেখুন, এই বাংলায় অনেকগুলো বিষয় আজকের মুখ্যমন্ত্রীর আলোচনা। আমি ফুরফুরা শরীফ বলে যেখানে দেখানো হচ্ছে, ফুরফুরা শরীফ বলে যে জায়গাটাকে ব্যক্ত করা হচ্ছে, আসলে সেখানে ভাবা হচ্ছে যে শুধু মুসলিমরাই আছে। এটা হচ্ছে একটা অবাক কারণ, কারণ এমনভাবে চলে গেছে এখানে জিহাদের পরিমাণ, সেই ধর্ম জিহাদের। ফুরফুরা শরীফে 18টা অঞ্চল, 18টা গ্রাম নিয়ে ফুরফুরা শরীফ। ফুরফুরা শরীফের 18টা গ্রামের মধ্যে 11টা গ্রামই আমি হিন্দু দেবদেবের নামে। আমি বলছি এখান থেকে, দেখুন আমি এইগুলো আজকে না জানা, বড় দুর্গাপুর, গোপালনগর, রামপাড়া, সন্তোষপুর, চকবর্দা, রামচন্দ্রপুর, কালিমাপুর, ভীমপুর, বেলপাড়া, প্রতিটা ফুরফুরা অঞ্চলের এই 11টা অঞ্চলই হিন্দু দেবদেবীর নামে। ওখানে তাহলে কেন কেন ভোটের কথা উঠছে? এই ভোটের কথা এইখানেই বলছি, ওখানে এমন ভাবে জিহাদ হয়েছে, হিন্দুরা রামপুরে রাম খুঁজে পাবে না রামের লোক বলার। আমি এই কথাটাই বলতে চাইছি যে ধর্ম জিহাদ এখানে গেছে, ওখানে শূন্য, হিন্দু গ্রাম শূন্য হতে চলেছে। দ্বিতীয় একটা কথা, আপনারা দেখেছেন এই বাংলায় 2 নম্বরই ভ্যাকসিন, 2 নম্বরই স্যালাইন, দেবাঞ্জন দেবের মতো 2 নম্বরই আইপিএস অফিসার, 2 নম্বরই বিডিও, 2 নম্বরই পুলিশ, 2 নম্বরই চাকরি, এবং এই বাংলায় 2 নম্বরই মুসলি দেখলে, মানে 2 নম্বরই যে মুসল্লি তা দেখলেন আজ। কারণ আজকে তার নামই বলছি, বাংলায় এই যে রমজান মাস, পবিত্র মাস মুসলিমদের, মমতা ব্যানার্জি বলেছেন এই মাসে নাকি তারা কোনো অন্যায় কাজ করে না, আমি সেটাও ধরে নিলাম। এই পবিত্র মাসে রমজান কারা পালন করে, ইফতার কারা করে? যারা সকাল থেকে নির্দিষ্ট সেহরি হয়ে এশার আজানের আগে পবিত্রভাবে সন্ধ্যে চাঁদের চাঁদ যখন অস্ত নির্মিত হবে তারপরে তারা ইফতার পালন করবেন। অর্থাৎ রোজার একটা নির্দিষ্ট সময় আছে, থুতু পর্যন্ত তারা গলার নিচে যেতে দেন না। অথচ মমতা ব্যানার্জি সারাদিন হয়তো খেয়েছেন, কাল রাত্রে উনি সেহরি খেয়েছেন কিনা আমরা জানি না, কিন্তু উনি সকালবেলা শুধু ভোট পাওয়ার জন্য, মুসলিমদের খুশি করার জন্য, মুসলিমদের খুশি করার জন্য তোষণের রাজনীতিকে এই বাংলায় নতুন করে ভোটকে নিজের বগল দাবায় করার জন্য আজকে ওখানে 2 নম্বরই মুসল্লি সেজে ইফতার করতে। আচ্ছা, আমাদের সঙ্গে অধ্যাপক বিশ্বজিৎ দাসও রয়েছে, আমি বিশ্বজিতের কাছে আসবো। তবে তার আগে একটু রাজনৈতিক প্রতিক্রিয়া এই আজকের ঘটনায় কি কি এসছে শোনাবো আপনাদের। ওয়াহাব সিদ্দিকী সাহেব যেটা বলছেন সেটা নিজে থেকে বলছেন বলে আমার মনে হয় না, উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিতেই বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন উদ্দেশ্য একটাই, মুসলিম ভোটকে তৃণমূলের পক্ষে কনসলিডেট করা আর 5% হিন্দু ভোট তৃণমূল কংগ্রেসের বিজেপি থেকে নিয়ে যাওয়া। হিন্দুদেরকে বোকা বানানোর জন্য মন্দির তৈরি করছেন আর ওখানে মুসলিমদেরকে উস্কে দিচ্ছেন, ইফতার করতে যাচ্ছেন। আচ্ছা, আমি বিশ্বজিতের কাছে পরে আসবো, এটা নিয়ে উত্তর নেব। তবে আমি তার আগে একটু অরিন্দমের কাছে আসবো। অরিন্দম, আজকে তোমাদের যাওয়ার কারণটা কি? আমরা তো ধর্মীয় স্থানে গেছি। আমরা দেখুন, এই মাজারগুলো, এগুলো যেগুলো বলুন, যেগুলো ধর্মীয় স্থান আছে, মানুষ আত্মিক শান্তির জন্য যায়, মানুষ তার পরিবার, বৃহত্তর পরিবার, যেটা আমাদের সভাপতি বলেছে। একই দিনে মমতা বন্দ্যোপাধ্যায়, একই দিনে আইএসএফ, একই দিনে কংগ্রেস আত্মিক শান্তি খুঁজতে ফুরফুরায়। দেখুন, মমতা ব্যানার্জি কি উদ্দেশ্যে গিয়েছেন সেটা তো আমরা জানি না, কিন্তু আমরা গেছি দেখুন আত্মিক শান্তি খুঁজতে। হ্যাঁ, একদমই তাই, আত্মিক শান্তি খুঁজতে। বৃহত্তর যে আমাদের পরিবার, যেটা আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতিও বলেছেন যে আমাদের যে বৃহত্তর পরিবার পশ্চিমবঙ্গের মানুষ, তাদের হয়ে দোয়া চাইতে গেছি। কিন্তু দেখুন, যেটা নিয়ে আপনি প্রশ্ন করলেন যে মমতা ব্যানার্জি বলছেন, মমতা ব্যানার্জি একদম চিপ একটা কথা বলে দিলেন যে যদি আমরা মুসলমান ধর্মের কোনো জায়গায় যাই সেইটা নিয়ে কথা বলে, এমনটা কিন্তু নয়। মমতা ব্যানার্জি যখন সরকারি পয়সায় পুজো করার কথা বলছেন সেই সময়ও আপত্তি উঠেছে। মমতা ব্যানার্জি যখন
যদি এরমটা কোনোদিনও হয় যে বড়দিন পালন করবে সরকারি পয়সায়, সেক্ষেত্রেও কথা উঠবে। মমতা ব্যানার্জি আজকে একটা খুব মানে একদম ক্যালকুলেটেড একটা মিথ্যে কথা বলে দিলেন, যেটা বলতে নেই। মানে মমতা ব্যানার্জি তো গেছেন একটা ধর্মীয় স্থানে গেছেন, উনি সেখানে যা যা হয় সেগুলো তিনি করবেন, কিন্তু সেই জায়গাটা অন্তত মিথ্যে কথাটা, এই মিথ্যে কথাটা যেটা উনি বললেন সেটা বলতে নেই। দেখো পরিষ্কার কথা বলছি, মমতা ব্যানার্জি যাবেন সেখানে কোনো আপত্তি নেই, কিন্তু সেটা যেটা আমাদের বৃহত্তর পরিপ্রেক্ষিতে যেটা হয়, যেখানে মুসলমান ধর্মপ্রাণ মুসলমানরা যে কারণে করেন, তাদের যে ফিলোসফিটা ওখান থেকে অ্যাপ্লাই হয়, সেটা যদি মমতা ব্যানার্জি নিতে পারেন তাহলে খুব ভালো কথা। কিন্তু মমতা ব্যানার্জি ওই মঞ্চটাকে সরকারি মঞ্চ হিসেবে তৈরি করে একটা রাজনৈতিকভাবে ব্যবহার করবে, তাহলে কথা উঠবে। যদি সরকারি পয়সায় এ ধরনের কাজ হয়, সেটা হিন্দুদের জন্য হোক, মুসলিমের জন্য হোক, খ্রিস্টানের জন্য হোক, তাহলে কথা উঠবে। উত্তর নেব বিশ্বজিতের কাছ থেকে। প্রথম কথা বলি, এতক্ষণ আলোচনা শুনতে শুনতে নিশ্চয়ই তুমিও বুঝতে পারলে, শ্রোতা বন্ধু যারা আছেন তারাও বুঝতে পারলো যে বিরোধী দল রাজনৈতিকভাবে কতটা দৈন্য হয়েছে তাদের। কারণ ধর্মনিরপেক্ষ এই ভারতবর্ষে কোনো রাজ্যের বা রাষ্ট্রের প্রধান যে কোনো ধর্মের উৎসবে সামিল হতে পারেন। কেন তার মধ্যে আতঙ্ক দেখছেন? কেন তার মধ্যে ভোট খুঁজছেন? মমতা ব্যানার্জি কি সেখানে ভোটের কথা বলেছেন? যে সম্প্রদায়ের স্বপ্ন দেখেছিল যে মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এই ভারতবর্ষের আত্মার মধ্যেই বৌদ্ধ ভারতবর্ষ আছে, জৈন ভারতবর্ষ আছে, মুসলিমদের আছে, হিন্দুদের আছে। কোথায় হিন্দুদের কাছে গেলে তো কোনো প্রশ্ন তুলছে না, হিন্দুদের উৎসবে গেলে তো কোনো প্রশ্ন তুলছে না। তার কারণ বিরোধী রাজনৈতিক দল মনে করে তাদের কাছে কোনো ইস্যু নেই, তারা উন্নয়নের ধার ধারে না, তাদের একটাই আতঙ্ক সংখ্যালঘু ভোট মমতা ব্যানার্জির কাছে চলে যাচ্ছে কিনা। এই কারণে তারা আতঙ্কে ভুগতে থাকে। এবং আজকে দেখো, যখনই মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে ঘোষণা করে এই রাজ্যের ফুরফুরা শরীফে গেলেন, একটি সম্প্রদায়ের মানুষের কাছে তাদের ধর্ম উদযাপনের কাছে ক্ষতি কোথায়? ভারতবর্ষের সংবিধান তাকে সেই অধিকার দিয়েছে, সেই অধিকারের বিরুদ্ধে কেউ প্রশ্ন তুলতে পারে না। তাহলে মনে হবে তারা এই সম্প্রদায়ের বিরোধী, তারা চায় না এই সম্প্রদায়ের উৎসব আনন্দ। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ধর্মনিরপেক্ষতার আদর্শ এবং যে স্বপ্ন সারা ভারতবর্ষ দেখছে। আজকে ভারতীয় জনতা পার্টি তো হিন্দুত্ববাদী ভারত গড়ে তুলতে চেয়েছিল। আমরা সবাই হিন্দু, কিন্তু এই হিন্দু হলেও আমরা যে হিন্দু জাগরণ বিবেকানন্দ দেখিয়েছিল যে একটা জাতীয় জাগরণ কিন্তু নয়। সুতরাং বিবেকানন্দ যখন জাতীয় জাগরণের কথা বলছে, এখানে ধর্মের কথা এটা কেন সেটা বাদ দিয়ে দেন কেন? না, বিবেকানন্দ বলেনি যে ধর্ম নিয়ে রাজনীতি করো। বিবেকানন্দ বলেনি ধর্ম নিয়ে তোমাকে ভোট চাইতে যেতে হবে। হিন্দু ধর্মের সম্প্রদায়ের বিবেকানন্দ বলেছে হিন্দু জাতীয়তাবাদের কথা বলতে গিয়ে ভোট চাওয়ার কথা নেই। অন্য ধর্মের কথা হিন্দুদের বলতে যায়নি, ভোট চাইতে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট চাইতে যায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবে গেছে এবং রাজ্যের মানুষ দেখছে যে কোনো সম্প্রদায়ের উৎসবে যাওয়া এটা কিন্তু রাজ্যের একটা অংশ। সেই জন্য মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলবেন এই মুখ্যমন্ত্রী। এই মৃত্যু কুম্ভ কেন বললেন? মহাকুম্ভকে কেন কুম্ভ কেন বলবেন? কেন বলেছেন মৃত্যু কুম্ভ? যাচ্ছে তার কোনো ম্যানেজমেন্ট নেই। আর কে বলেছে? 60 কোটি লোক স্নান করেছে। আরে আপনি আপনার পাপ ঘুরে এসেছেন তো সেটা বুঝলেন কি করে? কি করে আজকে কে বলেছে মৃত্যুগুলোকে মহাকুম্ভ রামনবমীকে বলছেন ঝগড়া গন্ডগোল করার জন্য মিছিল হচ্ছে। ভগবান শ্রী রামকে বলছেন গালাগালি, রাম শুনলে গালাগালি বলছে, দুর্গা পূজার বিসর্জন পিছিয়ে দিচ্ছেন, প্রতিটা পুজোর প্যান্ডেলে জিহাদিরা আক্রমণ করছে, তাদের রাজ্যকে সাজা দিচ্ছেন। ধর্মনিরপেক্ষতার আদর্শ কোথায় ধর্মনিরপেক্ষতা? ধর্মনিরপেক্ষতা বাইনারি সরকারি টাকায়, সরকারি টাকায় কিভাবে ইফতার দিতে পারে না? বলুন, এই ধর্মনিরপেক্ষতা থাকলে সরকারি টাকায় কিভাবে সরকারি টাকা যদি পুজো হতে পারে তাহলে ইফতারে কি দোষ হবে? পুজো হতে পারে, পুজোর কিসের জন্য দেয়? সরকারের টাকা প্রচার করার জন্য দেয়, বলে তো। আমরা তো বিরোধিতা করেছি, আমরা তো বলেছি পুজো কি প্রচার করতে দেয়? এটাও ধরে নিন প্রচার করতে দিচ্ছে কি? ধরে নিন, আপনি যদি প্রচার করা এটা ধরে নিন। মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন করতে গিয়ে ভোট চাননি, ফুরফুরা শরীফে গিয়ে ভোট চায়নি। তাহলে হিজাব করে মমতাজি নিজে বলেছিলেন আমি যে গায়ে দুধ দেয় তাদের লাঠিকে তো রাজি। এবার ফুলে যাচ্ছেন,
বিশ্বজিৎ বাবু। হঠাৎ বিশ্বজিৎ বাবু হঠাৎ করে একটু ভুলে যাচ্ছে আচ্ছা। যে তৃণমূলের মমতা ব্যানার্জি কি বলেছিলেন। আজকে তৃণমূলের সমর্থনে বলছেন তো, যার জন্য এটা আচ্ছা, ভুলে অরিন্দম যাচ্ছে। অনেকক্ষণ ধরে হাত তুলে, অরিন্দম। দেখো, বিশ্বজিৎ দা বোধহয় দেরি করে এসেছিলেন, ওর জন্য উনি শুনতে পাননি। আমি আমার বলার প্রথমেই বলেছিলাম, মমতা ব্যানার্জি যখন পুজোর উদ্বোধন করেন, পুজো কমিটিগুলোকে পয়সা দেন, তখন ওই একই প্রশ্ন ওঠে। পরিষ্কার আমরা কথা- বলেছি তো, কেন হ্যাঁ, ছেলে ঠিক আছে। তখন ওই একই প্রশ্ন না না, ওঠে। সে তো কিন্তু নরেন্দ্র মোদী আজকে- পুজো করতে গেলে তাহলে সেটা নিয়েও কথা উঠবে না। আজকে নিয়ে কথা হচ্ছে, মমতা ব্যানার্জির মতন যে বলেন না যে আমি এদের কথা বলি না, নরেন্দ্র মোদী পুজো করতে নরেন্দ্র মমতা মোদী ব্যানার্জি মন্দিরে যান, মমতা কুম্ভ বন্দ্যোপাধ্যায় যান। সবকিছুতে যান। বলেন না তো, উনি তো বলেন না যে কুম্ভ যাবো না। আচ্ছা, আমি কুম্ভ গেলে সেখানে মৃত্যু কুম্ভ হবে। আমি শেষ করে আচ্ছা, দেবো, হ্যাঁ, আমি শেষ বলো, করে দেবো, আমি শেষ করে দেবো। দেখো, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আজকে এই ফুরফুরা শরীফ নিয়ে কথা হচ্ছে, তো আমি তোমাকে আরেকটা ধর্মীয় স্থানের কথা বলছি, পশ্চিমবঙ্গের। পিয়ার ঠাকুরের নাম শুনেছো? তিনি আমাদের কংগ্রেসের এমপি ছিলেন, কিন্তু তার সময় যে উন্নয়নগুলো হয়েছে সেগুলো কিন্তু সাধারণ মানুষের উন্নয়ন। তিনি তার যে ধর্মীয় যে জায়গাটা, সেটাকে রিপ্রেজেন্ট করেছিলেন, সেটার উন্নয়নের জন্য কথা বলেছিলেন, কাজ করেছিলেন। কিন্তু আজকে দেখুন, এই বাড়ি থেকে, ওই একই পরিবার থেকে, করছেন না, মমতাওয়ালা ঠাকুর করছেন না, শান্তনু করছেন না। আমি শেষ করে দিচ্ছি। আজকে সেই 26 একই তারিখ পরিবার থেকে থেকে মহাস্নান হবে, তৃণমূলেরও বারণ এমপি স্নান ছিল, বিজেপিরও এমপি পবিত্র ছিল। পাপ সেই ধুয়ে যাবে, ভাতিজা মমতা কাকিমার যাবে মধ্যে না। চুলোচুলি আমরা দেখতে পেয়েছি। বড় মা তো পরিবার- সমর্থন করেছিলেন একসময় মমতা বলছি তো, বন্দ্যোপাধ্যায়কে, আমি করেছিলেন তো? বলছি হ্যাঁ, করেছিলেন, ভালো করেছিলেন তো। আমার বক্তব্য হচ্ছে যে সেই বাড়িতে ভাতিজা কাকিমার মধ্যে চুলোচুলি আমরা দেখতে পেয়েছি। কাকিমা না, পরিবারে- জেঠিমা ভাই। ওই হলো যে ওই পরিবারে পুজোর অধিকার কে পাবে সেইটা নিয়ে আমরা চুলোচুলি দেখতে পেয়েছি, কিন্তু সাধারণ মানুষের কথা আমরা দেখতে পাচ্ছি। তুমি বলো না, আজকে যে বিজেপির এমপি রয়েছে, তার বনগা লোকসভা নিয়ে কি পরিকল্পনা, তাকে বলতে বলো যে তিনি তার এলাকা নিয়ে কি পরিকল্পনা রয়েছে তার। তিনি তো আজকে কে বললাম, তিনি আগেও ছিলেন বনগায় MP, গেছো recent? তিনি আগেও দেখো ছিলেন MP। বনগায়। সেই তুমি জায়গাটায় বনগায় কোন যাওনি সরকার- recent? কোন- বনগা দাদা, আমার বাড়ি শহরে চাক দেয়, তাই আমার তো বাড়ি জানো না? থেকে, আমার বাড়ি চাক বনগা দেয়, আমি হয়নি। বলছি বনগা আমার কেবল বাড়ি চাক হয়নি। দেয়, আমার বাড়ি থেকে বনগা যেতে তাহলে আধ তোমার ঘন্টা চোখে সময় পড়া লাগে। যাওয়া হয়েছিল, আমার তুমি থেকে- বনগায় যখন গেছো। আমার থেকে আপনি বনগা অবশ্যই। সম্পর্কে অনেক কম জানেন। আমার বাড়ি যাবে না। আজকে একবার বিজেপি বলে দিক বনগা নিয়ে তার বনগা লোকসভা আগামী- বারাসাতের মধ্যে ছিল, আমাদের মধ্যে ছিল, আগামী দিনে তার কি পরিকল্পনা রয়েছে, কোন সরকারি প্রজেক্টটা কি নেই, বনগায় কি আসতে নেই, তুমি চলেছে, জানো না। এটা একবার বলো। একটু মজা হচ্ছে। ফুরফুরা শরীফ নিয়ে আলোচনা হচ্ছে, তার মধ্যে অরিন্দম তাৎপর্যপূর্ণভাবে উল্লেখ করলো পেয়ার ঠাকুরের কথা। আসলে উড়াকান্দি থেকে যখন পেয়ার ঠাকুর এখানে আসে, যখন কংগ্রেসে দিয়েছিল, এবং ঠাকুরনগরে যে মতুয়াদের জায়গায় তৈরি হয়, কংগ্রেস জামানায় বা ওই পরবর্তীকালে বাম জামানায় কোনো উন্নয়ন হয়নি। যারা গেছে, আমি নিজে ওখানে, আমার জন্ম ওখানে ঠাকুরনগর হসপিটালে, আমি গ্রাজুয়েশন অব্দি ওখানে পড়াশোনা করেছি। ঠাকুরনগর কলেজ রেকর্ডে পড়েছে, সুতরাং আমি জানি যে ওখানে উন্নয়ন কিচ্ছু হয়নি। ঠাকুরনগর তো কলেজ ছিল না। যখনই তুমি যখন এই মতুয়াদের রাজনীতির কলেজ কিন্তু আবর্তে- মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছিলেন ওখানে। হ্যাঁ, করেছে, শুধু বিল্ডিংটাই আছে। রাজনীতির একটা ফুল আবর্তে টাইম নিয়ে আসা এক্সট্রা। হচ্ছে সব্যসাচী। এই মতুয়াদের কথা কে ভেবেছে? VC নাই, এটা ইউনিভার্সিটি করেছে। যখনই এদেরকে নিয়ে আসা হয়েছে রাজনীতির আবর্তে, ভারতীয় জনতা তপন পার্টি বাবু বলছে VC আমরা এদের করার উন্নয়ন জন্য করতে নিয়ে চাই। গেছিল, রিটায়ার মমতা করে গেছে বন্দ্যোপাধ্যায় VC রাজ্যের সব জায়গার মতো মতুয়াদের কথা, উন্নয়নের কথা ভেবেছে। মতুয়া উন্নয়নের কথা ভাই জানা বলবেন না, কালকে মতুয়াদের প্রোগ্রাম ছিল, আমরা দেখেছি। কি অবস্থা কিচ্ছু ছিল? করেনি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ধর্মকে গুরুত্ব দেন না, তিনি ধর্ম হ্যাঁ, ধর্মের রাজনীতিকে গুরুত্ব দেন। ধর্মকে গুরুত্ব দেন না, ধর্ম দিয়ে রাজনীতিকে করা যাবে, এটাকে গুরুত্ব দেন। মতুয়াদের বেশ, যেটুকু উন্নয়ন দারুণ হয়েছে, বলেছেন। সেই উন্নয়নের কথা কিন্তু মমতা আচ্ছা। বন্দ্যোপাধ্যায় প্রথম বলেছেন। আচ্ছা, আমি তিনজনের কাছে একটা প্রশ্ন, অরিন্দমকে দিয়ে শুরু করি। অরিন্দম, গতবারে একটা সংযুক্ত মোর্চার একটা আবহ তৈরি হলো, আইএসএফ কিন্তু আজকে ওখানে রয়েছে এবং তোমরা আলাদা করে গেলে। আইএসএফ কিন্তু পীরজাদার সঙ্গে যেখানে বৈঠক, সেখানে নওশাদ সিদ্দিকীর দাবি তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু ওই একই জায়গায় রয়েছে। এই বিষয়টাকে এখন তোমরা কিভাবে দেখছো? তাহলে কি আমরা কি আবার একটা সংযুক্ত মোর্চা দেখতে পারবো, নাকি সে গুড়ে বালি? না, এ তো আমরা ইন্ডিপেন্ডেন্টলি গেছিলাম। দেখুন, আমাদের যদি নওশাদ সিদ্দিকীর কথা বলেন, ওনার লড়াই অবশ্যই কুর্নিশযোগ্য। মমতা ব্যানার্জির হাতে উনি যথেষ্ট লাঞ্ছিত হয়েছেন, জেল খেটেছেন, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কিছু হয়েছে। কিন্তু তারপরেও দেখুন, একটা যেটা পরিষ্কার কথা, বিজেপি আর তৃণমূলের বাইরে সংযুক্ত মোর্চাই একমাত্র যে এই দুটোর বাইরে একটা রাজনৈতিক পরিবার। এবার রাজনৈতিক তাতে খুব একটা ছাপ রাখতে পারেনি কংগ্রেস বা সিপিএম, ছাপ রাখতে পেরেছে একমাত্র আইএসএফ। ছাপ রাখতে পেরেছে আইএসএফ। সেই আইএসএফ যদি চলে যায় তাহলে কি হবে? দেখুন, সেই আইএসএফ যদি চলে যায়, সেই কোথায় কার সাথে যাচ্ছে সেটা তো ম্যাটার করে। এবার আইএসএফ কেও বুঝতে হবে, আর তার সাথে আমি জানি না কার সাথে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার আছে? তুমি বললে, আমি সেই পরিপ্রেক্ষিতে বলছি, আইএসএফ যদি এবার তৃণমূলের সাথে যায়, তাহলে তৃণমূল সম্ভাবনা আছে বলছো? না, সম্ভাবনার কথা বলছি না। গেলে তো এই কটা পার্টি রয়েছে, অথবা আর একটা নতুন দল হতে পারে, অথবা আকাশ থেকে কোনো একটা দল আসতে পারে। কিন্তু যদি তৃণমূলের সাথে যায়, তাহলে আইএসএফ যে নেতৃত্ব আছে, তারা তাদের কর্মীদের কাছেও তো মানে জবাব দিতে হবে
যে তারা যাদের বিরুদ্ধে লড়াই করেছিল তার সাথে কেন গেল। কিন্তু আমার মনে হয় না আইএসএফ এই ভুলটা করবে, কেননা তারা যাদের বিরুদ্ধে লড়াই করেছিল আমার মনে হয় সেই জায়গায় তাদের আরো স্ট্রিক্ট থাকা উচিত, এবং আচ্ছা। যদি থাকে তাহলে দীপঙ্কর দা? হ্যাঁ, এই দেখুন, বলছে বাংলার মাটি সম্প্রীতির মাটি, আমরাও মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, কিন্তু যখন দুর্গাপুজো ওই প্যান্ডেলে খুলে দেয়, এটা ISF এ আসে, ISF এ আমি আসে। ও ISF আর কত লড়ালড়ি করবে এই নিয়ে? দেখুন, হারাধনের একটা ছিল হচ্ছে আইএসএফ বিধানসভায় ছিল, এই এরা নিয়ে টিয়ে একটা তৈরি করেছিল, সেটাও একটা বাইনারির জন্য বাংলা এসেছিল। এবার নওশাদ সিদ্দিকী 46 দিন জেল খেটেছে, তিনি তার দলকে কোথায় নিয়ে যাবেন তা নিয়ে আমাদের কোনো ব্যাপার নেই, কিন্তু আমাদের একটা বিষয় আছে না, কিন্তু অনেকে বলে তো আবার বিজেপির বি টিম আইএসএফ, আবার কেউ বলে আইএসএফ তৃণমূলের থেকে, মানে আইএসএফ কিরকম একটা মাঝখানে। বলতে গিয়ে দিবাশীদা এতদিন তৃণমূলের বিরুদ্ধে বলতো, বিশ্বজিৎ দা। তৃণমূলের পক্ষে, বিশ্বজিৎ দা তৃণমূলের বিরুদ্ধে বলতো, এখন তৃণমূলের পক্ষে বলছে। এখন তিনি দেখছেন তৃণমূল মমতা ব্যানার্জি না এখন সম্প্রীতি দিতে গেছে। আমি মানুষের পক্ষে আমি- বলি, আমি হ্যাঁ, আমি রাজনৈতিক সম্প্রীতি দলের নিয়ে পক্ষে বলি না। সম্প্রীতি উনি বললেন হারাধনের একটা মানুষের ছেলে, পক্ষে, দিবঙ্কর দা, মানুষের পক্ষে বলি। প্রকৃত ছেলে এই- নয়, দিবঙ্কর দা, এই মানুষের ISF পক্ষে এর বলি। ISF এ আচ্ছা, শোনো কি না, শোনো। করলো আর না করলো সেটা নিয়ে কিছু যায় না, কিন্তু ISF এর আগে কিন্তু যে ISF কথাটা, ফ্যাক্টর নয় বলছো। এই বাংলার না 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 দীপঙ্কর, আইএসএফ এই ফ্যাক্টর নয় বাংলায়- বলছো তুমি, আইএসএফ ফ্যাক্টর নয় বলছো। ISF ফ্যাক্টর মমতা ব্যানার্জির কাছে, আচ্ছা, factor, আমাদের কাছে শুভেন্দু বিজেপির কি আমাদের বলছিল? কাছে নয়, কারণ মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে এই ISF জায়গাটাই তো, এই জায়গাটাই তো দীপঙ্কর দা তোমাদের কাছে ফ্যাক্টর নয়। কোথাও গিয়ে এরকম, এই দীপঙ্কর দা, কোথাও গিয়ে আমার হারাধনের একটা ছেলে তো শিবেন্দু শুভেন্দু বিজেপির কি তৃণমূলকে বলছিল? লাত মেরে বিজেপিতে জয়েন করেছিল, তোমার শুভেন্দু তুমিও কি চিন্তা করো না, বিজেপির তুমিও তো- আচ্ছা, আমারও জানা আছে। দীপঙ্কর দা, এই জায়গা থেকে ভাই, তুমিও তোমার তো- সাথে- এই অরিন্দম, আমার তোমার দীপঙ্কর দা, এই যে দীপঙ্কর দা, জিতেছিলে চলে গেল। জন্মদিনে আমি আসবো শুভেন্দু দিকের প্রসঙ্গে আসবো। আমরা তো by-election-এ জিতেছি। অরিন্দম, দীপঙ্কর দা, আসবো। আচ্ছা, আসবো। এসেছিল সে মুখে মাথা অরিন্দম আসবো, অরিন্দম আসবো। এটাই রাজনীতির সমীকরণ। আমি আসবো। আমি আসবো। কেন? না দীপঙ্কর দা, দুদিন অনির্দিষ্ট আগে প্রশ্ন, ঘটনা ভুলে যাচ্ছ, এই যে তুমি বললে যে ফ্যাক্টর নয়, তোমার কাছে ফ্যাক্টর নয়, আমাদের- এই জায়গাটাই তো ব্যাপার। তাহলে আইএসএফ কে দিয়ে একটা ভোট ভাগাভাগির যে ইস্যু, সেটা একটা ফ্যাক্টর, অঙ্কের ফ্যাক্টর। আইএসএফ যেখানে নেই, যে রাজ্যে, সেখানে বিজেপি গভর্নমেন্ট করেনি, বিজেপির গভর্নমেন্ট আছে কিনা নেই, তাহলে আইএসএফ না থাকবে এখানে পশ্চিমবাংলার কি বাইরের কাজ করে সেটা বিষয় নয়। আইএসএফ পশ্চিমবাংলা আছে, কিন্তু পশ্চিমবাংলা বাদে বাইরে তো এরকম কোনো নেই। কিন্তু বাংলার রাজনীতিতে মমতা ব্যানার্জি ওই 33% করে নিজের পকেট ভোট ভেবে তাদেরকে দিয়ে এই সনাতনীদের উপরে আক্রমণ করবে, আর সনাতনীরা এক হচ্ছে সেই ভয়ে মমতা ব্যানার্জি 10 বছর পর আজ ফুপুরা সরে গেছে, 10 বছর পরে গেছে, কি পেয়েছে মুসলমানরা? তাদেরকে গরু ছাড়া আর কিছু বলেনি। বাংলার মুসলমান সাসার কমিটিতে মামলে সিপিএম এর আমলে 4% চাকরি ছিল, যখন কংগ্রেসের আমলে যখন ছিল আমার খুব সম্ভবত 10-এর পাশে সিপিএম 4% নিয়ে এসেছিল। আজকে তৃণমূলের জামানায় মুসলমানরা 1% নিজে পশ্চিমবাংলায় চাকরিতে। মুসলমানরা ভেবে দেখুক তারা দুধের গায়ে হয়ে থাকবে না ভারতবর্ষের উন্নয়ন যেখানে যাচ্ছে, বিশ্বজিৎ। বিহার, উত্তরপ্রদেশ, গুজরাটে মুসলিমরা যেমন সরকারি চাকরিতে যত পার্সেন্ট আছে তারা বাংলায় চায় কি না। প্রথম কথা হচ্ছে অরিন্দম বলছিল যে আইএসএফ যদি তৃণমূলে যায় তাহলে কর্মীদের কাছে উত্তর দিতে হবে, কিন্তু যারা বলল গলি গলি মে শোর হ্যাঁ, রাজীব গান্ধী চোর হ্যাঁ, তাদের সঙ্গে হাত মেলালে কর্মীদের কাছে উত্তর দিতে হয় না। সেই উত্তরটা যারা দেবে, তারা কেন সবই আলাদা, রাজনীতির কারণ সব আলাদা। ইন্দিরা গান্ধীকে ডাইনি বানিয়েছিল, এখানে দেয়ালে খুঁজলে পাওয়া যাবে। CPM এর বিরুদ্ধে অভিযোগ যেই সিপিএম কুৎসা দিচ্ছে তাদের সঙ্গে ইন্দিরা হাতে হাত গান্ধীকে ডাইনি বানিয়েছে, এখন হাত দিয়ে তখন রক্ত। তাদের কর্মীদের উত্তর দেওয়ার দায়বদ্ধতা থাকে না। কর্মীদের উত্তর সেই তারা কারণে দেবে, কংগ্রেস- কর্মীদের সেই উত্তর কারণে তারা দেবে, কংগ্রেস যারা আর CPM এর এই বলেছিল, অবস্থা। তারপর কেন এই তাদের দ্বিতীয় সাথে কথা যেটা এই- আমি বলছি, আর প্যারালাল যে এই জন্য কেন্দ্রীয় দাঁড়িয়ে শুনুন, এটা তৃণমূল মহাশূন্য পশ্চিমবঙ্গে যে কেন এই এখনো দাঁড়িয়ে পর্যন্ত আমি বলি, ISF আসলে এমন এমন একটা দল, সে এখন একটা নির্ণায়কের ভূমিকা বিভিন্ন পশ্চিমবঙ্গের রাজনীতিতে জল মাপছে, এবং তারা দেখবে এই যে কথা দীপঙ্কর দা বলছিলেন আইএসএফ এর কোন কর্মী বা মুসলমানরা তারা বিশ্বাস করে কিনা জানি না, যদি বিশ্বাস না করে তাহলে ভোট এরকম আসতো না। তার কারণ যদি তাদের কোনো লাভ না হয়, মুখ্যমন্ত্রী যদি তাদের দিকে না দেখেন, তাহলে এত আশঙ্কা কিসের আছে? আজকে দীপঙ্কর দা যেটা বলছেন, বুঝছেন, বুঝতে পারছেন, দল বা সংখ্যালঘুদের বোঝাতে পারছেন না, কিন্তু বোঝাতে পেরেছিলেন কোথায়? দিল্লিতে একাধিক জায়গায় যেখানে সংখ্যালঘু প্রাধান্য আছে সেই আসন কিন্তু বিজেপি জিতেছে। পশ্চিমবঙ্গে বিজেপি একেবারে ব্যর্থ, তাদের কোনো উদ্দেশ্য নেই, দিশা নেই, এজেন্ডা নেই। সংখ্যালঘুদের উন্নয়নের কথা বলতে হবে, সংখ্যালঘুদের ধর্ম বা রাজনীতির কথা বললে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই উন্নয়নের কথা বলতে সংখ্যালঘুরা কোনো রাজনীতি সবার আগে
ধর্ম রাজনীতির বলছে কথা বলতে আগে চাননি। মুসলিম, তারপরে আমি ভারতীয়, এটা সংখ্যালঘুদের রাজনীতি। তা আগে তারা মুসলিম সাজে, আর মুসলিম মমতা ব্যানার্জি মুসলিম সাজে বসতে দীপঙ্কর পেরেছে। আজকে দাঁড়িয়ে সে এটা বলার অস্বীকার জন্য করতে পারেন সে আপনি? মুসলিম বা হিন্দু না, এটাকে আগে অস্বীকার আমরা করতে পারেন? ভারতবর্ষের কে উন্নয়ন ভারতবর্ষ? চাই, আমরা আপনি কে ভারতীয়, ভারতীয়? ভারতবর্ষের সংবিধান আগে? উন্নয়ন চাই, মুসলিমদের কাছে সংবিধান আগে না আপনারা কোরআন আগে? সংবিধানের উপর আনুন। ধর্মকে দিচ্ছেন। আনুন, আপনি কারণ বলুন। আমরা সংবিধানে আপনি বলে বলুন, দিয়েছি, মুসলমানদের কাছে ভারতের সংবিধান আগে না কোরআন শরীফ না, আগে? মানে কি- না, কি- ধর্ম আগে। আপনি ধর্ম ডেমোক্রেটিক রিপাবলিক। না, আমি মানে- বললাম তো ধর্ম আগে। না দীপঙ্করদা, তুমি একবার ভাবো, বুঝুন। না ভাবো বিষয়টা আর হচ্ছে secular democratic republic, কতটা secular চড়া শব্দটা দাগের কোথা থেকে এসছে? দীপঙ্কর দাস কতটা কোথায় ছিল সংবিধান? না 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 এক মিনিট সেকুলার কি? আমরা এক মিনিট বিশ্বজিৎ দা, দীপঙ্কর দা, সেকুলার শব্দ কি? জরুরি অবস্থায় না 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 বিশ্বজিৎ এক মিনিট দীপঙ্কর দা, একটা বিষয় ভাবো, কতটা চড়া দাগের এই ধরনের কথাবার্তা আমাদের এখানে আলোচনা করতে হচ্ছে, কতটা চড়া দাগের মানে সো কল্ড সাম্প্রদায়িক কথাবার্তা, না, মানে এটা তো আমরা এক্সপেক্ট করি না, সংবিধানের মাধ্যমে আছে সেটাই বলছি। এটা তো আমরা এক্সপেক্ট করি না, কিন্তু যে হারে যে রেটে এগোচ্ছে সব রাজনৈতিক দলগুলো, আমার 26-এর আগে এটাই তো ইস্যু মনে হচ্ছে। অরিন্দম, সে তো না না, তুমি বিজেপি যেটা বললো যে কার কাছে কোরআন আগে না আমাদের কনস্টিটিউশন আগে, আপনি একবার বিজেপিকে জিজ্ঞেস করুন তো, বিজেপির ওই সাধ্বী টাধ্বী যারা আছে তাদের কাছে কোনটা আগে, কনস্টিটিউশন না আমাদের আমরা কোন সময় শোনো, গীতা, ইত্যাদি, আমি তোমার হতে উত্তর দিই। হ্যাঁ, তোমার- দাদা, দাদা, দর্শক, হ্যাঁ, আমি দাঁড়াও দিচ্ছি। না, আমি শোনো, পুরোটা তুমি করে এটা মনে হয় পুরোটা জানো না করে যে ভারতের পুরোটা করে, নইলে তোমারটা উত্তর দিয়ে দেবো। কোনো একজন এমপি মঞ্চের থেকে বলছে যে গুলি মারো সালোকো, বলা যায়? নইলে কেউ একজন দেশের জাতির জনক যাকে বলা হচ্ছে তিনি গিয়ে তার বুকে গুলি করছেন, এটা কি করা যায়? ইত্যাদি। এই যারা এই নিয়ে প্রশ্ন করছে তাদেরকে আগে উত্তর দেওয়া উচিত। আচ্ছা, আমার সময় খুব কম, সময় খুব কম। তাদেরকে আগে উত্তর দেওয়া উচিত আমি যে কার কাছে সময় খুব কোনটা। কম। আমি পরিষ্কার বলছি, আমি আরো বিষয়টা তোমার একদম শেষে আসবো। ভারতীয় হিসেবে নিজের চরিত্র গঠনের গুলি সময়, মেরেছে ভাই, চরিত্র ছোট বলাতে পারে। গঠনের আমার সময় একদম কম। দীপঙ্কর দা, খুব সংক্ষেপে, তারপর বিষয়টার কাছে শেষ করবো। দেখুন, এই যে পশ্চিমবঙ্গের বাইনারি যে আপনি আইএসএফ এর কথা বলছেন, যেটাকে আপনার প্রশ্ন, দেখুন আইএসএফ এর অবস্থান, আইএসএফ আজকে যদি বোঝাতে সমর্থ হয় যে মুসলিম সমাজ, আইএসএফ বলছে যে মুসলমানদের উন্নতি হয়নি, সাচার কমিটি যা যা বলেছিল কোনো কিছু পালন হয়নি। আমরাও তাই বলছি যে বাংলার মুসলমানরা দুধেল গায়ে হয়ে রয়েছে, তারা উন্নয়নের কিছু পায়নি। কেন আজকে ফরিদপুর হিসেবে মমতা ব্যানার্জি এত কোটি টাকা দিয়েছেন, যত কোটি টাকাই দিক না কেন, কেন আজকে পীরজাদারা দাঁড়িয়ে বলছেন যে এই টাকাগুলো কোথায় গেল? কেন এদের ফুরফুরের উন্নতি হলো না? আমরাও সেই প্রশ্ন করছি। সে তো কাটমানির অভিযোগ করেছেন, সে তো সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগও জানিয়েছে। হ্যাঁ, জানিস আমার কথা তাই। তাহলে ফুটবল হিসেবে উন্নয়ন। আচ্ছা, আমার সময় একদম শেষ, বিষয়টা খুব সংক্ষেপে। মুসলিম সমাজকে বুঝতে হবে যে মমতা ব্যানার্জি তাদের জন্য কিছু করছে না। পশ্চিমবঙ্গে এখন রাজনীতি ধর্ম নিয়ে করার সময় নয়, কখনোই সময় নয়, বরং পশ্চিমবঙ্গের মানুষ চায় কর্মসংস্থান নিয়ে রাজনীতি হোক, ক্ষুদ্র মাঝারি শিল্প নিয়ে রাজনীতি হোক, সমাজ কল্যাণমূলক যে প্রকল্প আছে সেটা নিয়ে রাজনীতি হোক, এবং দ্রব্যমূল্যের বৃদ্ধি যাতে কমানো যায় সেটা নিয়ে রাজনীতি হোক। ধর্মকে দূরে সরিয়ে দিই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো করে দেখিয়ে আমার সময় একদম শেষ, আমার সময় একদম শেষ। ফিরাচ্ছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।